উপমহাদেশের ইতিহাসে সবথেকে অসভ্য, সবথেকে নিকৃষ্ট, সবথেকে ভণ্ড, সবথেকে বেহায়া, সবথেকে বদমাইশ কোনো জাতি যদি থেকে থাকে সেটা হচ্ছে প্রথমত পাকিস্তানিরা, দ্বিতীয়ত বাংলাদেশিরা। একদিক থেকে পাকিস্তান বাঙালিদের তুলনায় অনেক সভ্য। তারা কখনোই তাদের জাতির পিতাকে অসম্মান করে নাই। যতই খারাপ সময় তাদের আসুক না কেন, তারা কখনো কোনোদিন কোনোভাবে তাদের জাতির পিতাকে অসম্মান করেনি। ঠিক তেমনিভাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতবর্ষ তাদের যে জাতির পিতা মহাত্মা গান্ধী, তাকেও তারা কখনো অসম্মান করে নাই। গান্ধীজিকে সবাই শ্রদ্ধা করে, দল মত নির্বিশেষে, কংগ্রেস, বিজেপি, সবাই। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা কি দেখতে পাচ্ছি? যে মানুষটি 14 বছর যৌবনের সব থেকে সোনালী সময়টা জেলে কাটিয়ে বাঙালিকে শৃঙ্খল মুক্ত করলেন, বাঙালিকে পরাধীনতার শেকল থেকে মুক্ত করলেন, যে মানুষটি বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রাণপণ লড়াই করলেন, যে মানুষটি 7 মার্চ একটা ভাষণ দিলেন, 11 মিনিটের যে তার ভাষণ, আমি 11 মিনিট বাদ দিয়ে দিলাম শুধুমাত্র এই 2টা লাইন। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, তবু এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। শেখ মুজিবকে ভারতের দালাল বলা হয়, হিন্দু বলা হয়, কিন্তু তিনি স্বাধীনতার পূর্ব মুহূর্তে 7 মার্চের ভাষণেও কিন্তু ইনশাআল্লাহ উচ্চারণ করেছিলেন, যেটা বাংলাদেশের তথাকথিত মৌলবী তৌহিদি জনতারা, বিশেষ করে জামায়াত ইসলাম, এরা লক্ষ্য করবে না। কারণ তাদের জাতির পিতা তো বঙ্গবন্ধু শেখ মুজিব না। কারণ তারা তো বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে না, তারা তো বাংলাদেশি হিসাবে স্বীকৃতি চায় না। তারা চায় এখনো বাংলাদেশ পাকিস্তানের একটা পার্ট হয়ে থাকুক, বাংলাদেশ পাকিস্তানের একটা অংশ হয়ে থাকুক, এবং সেই অংশের নিয়ন্ত্রণ করুক সেই জামাতে ইসলাম। স্বাধীনতার ঘোষণাপত্র বঙ্গবন্ধুর পক্ষে পাঠ করেছিল মেজর জিয়াউর রহমান। কিন্তু আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে ধারণ করি, ইতিহাস আমাকে শিখিয়েছে স্বাধীনতার ঘোষণা হয়েছিল 7 মার্চের সেই ভাষণের মধ্য দিয়ে। আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠ করেছিল জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে, কিন্তু বিএনপি এটাকে অস্বীকার করে স্বাধীনতার ঘোষক জিয়া। হ্যাঁ, আমি মানি স্বাধীনতার ঘোষক জিয়া, কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্র কার হয়ে জিয়াউর রহমান পাঠ করেছিল সেটা কিন্তু বিএনপি স্বীকার করে না। ইতিহাসের অপব্যাখ্যা, ইতিহাসের অর্ধেক শিক্ষা, ইতিহাসকে পুরোপুরি তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার যে ব্যর্থতা, এটার জন্য আওয়ামী লীগকে অবশ্যই দায় স্বীকার করতে হবে। বর্তমান যে জেনজি প্রজন্ম, এই প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা, এই প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, এই প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুকে কেন ছড়িয়ে দিতে পারেনি বাংলাদেশ আওয়ামী লীগ, এটার ব্যর্থতা শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক ব্যর্থতা নয়। এখানে প্রত্যেকটা ব্যক্তির ব্যর্থতা রয়েছে যারা দায়িত্বশীল জায়গায় ছিল। বঙ্গবন্ধুকে সারা দেশের নেতা বানানো, বঙ্গবন্ধুকে পুরা প্রজন্মের নেতা বানানো, বঙ্গবন্ধুকে দলমত নির্বিশেষে সবার নেতা বানানো, এই জায়গায় আওয়ামী লীগ পুরোপুরি ব্যর্থ হয়েছে, এটা স্বীকার করতে হবে। এবার আসি মুক্তিযুদ্ধ। 2 লক্ষ মা বোনের সম্ভ্রম, 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার টকটকে টকবগে তাজা রক্ত, এত সহজেই বাংলাদেশের মানুষ ভুলে যাবে, অস্বীকার করবে, এমনটা ভাবার কোনো কারণ নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধকে যেভাবে ধর্ষণ করেছে, বিশেষ করে ডক্টর ইউনূস রিসেট বাটনে চাপ দিয়ে মুক্তিযুদ্ধকেই মুছে ফেলেছে। 71-এর সাংঘর্ষিক অবস্থানে দাঁড় করিয়েছে 24-কে। 24-এর সেই তথাকথিত জঙ্গি অভ্যুত্থানকে নাকি স্বাধীনতা যুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ 71-এর সাথে পাশাপাশি দাঁড় করায়, সমান্তরালে দাঁড় করায়, যেটা 71-এর পায়ের নিচে ফেলার যোগ্যতা রাখে না। যে মেটিকুলাস ডিজাইনের যে বিপ্লব, দীর্ঘ 11 মাস পর বাংলাদেশের ভূখণ্ডে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান শুনলাম। একদম পাবলিক প্লেসে, তাও আবার সেটা প্রেস ক্লাবে। গতকাল প্রেস ক্লাবে মোস্তফা মহসিন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা, সাবেক আওয়ামী লীগ নেতা, যদিও তিনি শেষ সময় এসে আওয়ামী লীগের রাজনীতি করে মৃত্যুবরণ করতে পারেন নাই, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন, তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ছিল। সেই স্মরণ সভায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানটা শুনে
দূর থেকে কতটা উৎসাহ পেয়েছি, কতটা উদ্দীপনা পেয়েছি, কতটা ভরসা পেয়েছি মনের মধ্যে, সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানটা শোনার পর আমার শরীরের লোম একদম দাঁড়িয়ে গেছিল। এরপর হঠাৎ দেখি বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান তিনি বক্তব্য দিলেন, এবং সব থেকে যেই বক্তব্যটা আমার হৃদয় ছুঁয়ে গেছে, হৃদয় স্পর্শ করেছে, সেই বক্তব্যটা দিয়েছেন ডক্টর আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি এমন কিছু কথা বলেছেন, এমন কিছু বক্তব্যের মধ্যে এমন কিছু শব্দ তিনি উল্লেখ করেছেন, যেটা শোনার পর একজন সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসাবে, একজন মুক্তিযুদ্ধপন্থী মানুষ হিসাবে আমার কতটা গর্ব হচ্ছে, মানে আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি অনেকটা আবেগপ্রবণ ছিলাম গতকাল এই ভিডিও, স্লোগান এবং তার বক্তব্য শোনার পর। প্রিয় দর্শক, আপনারা আমার চ্যানেলে যারা মুক্তিযুদ্ধপন্থী মানুষ রয়েছেন, যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসেন, ৭১-এর চেতনাকে ধারণ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে সম্মান করেন, শ্রদ্ধা করেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, হেডম একেই বলে, হেডম এভাবেই দেখাইতে হয়। চলেন বক্তব্যটা আমরা একবার শুনে আসি। আমরা মুক্তিযোদ্ধারা মুরগি হয়ে গেছি, নতুবা কি করে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নাই এইরকম একটা লোক আজকে দেশ শাসন করতেছে, এবং আমাদের বিরুদ্ধে যত কথা হচ্ছে সেই কথাগুলা উনি নীরবে সম্মতি দিয়ে যাচ্ছে। এই যে সম্মতি দিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো, বঙ্গবন্ধুর বাড়ি শেখ হাসিনার বাপ না কিসে, এই অর্বাচীন ছাত্ররা জানে না। এই অর্বাচীন ছাত্রদের আমি লিখেছিলাম যে শেখ হাসিনার বিচার অবশ্যই হওয়া উচিত। কি জন্য হওয়া উচিত জানেন? আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশকে জামাত ইসলামের হাতে তুলে দিয়ে উনি চলে গেছেন। উনি তো চলে যেয়ে বেঁচে গেছেন, আমরা এখন জামাত ইসলামে আমাদের কি করবে আমরা জানি না, আমরা তো মুরগি হয়ে গেছি। আজকে আপনাদের সবাই, আমি আর বেশি কথা বলতে চাই না। আমি ফজলুর রহমানকে বলেছিলাম বক্তৃতা করে কোনো লাভ হবে না, বক্তৃতা করব চা পান খেয়ে। ওই মুজাফর সাহেব বক্তৃতার সময় বলতেন যে বক্তৃতা পল্টনে আসে বাদাম খাইয়া শুনে বাড়িতে চলে যায়। আমরা চাই, আমরা যে কয়জনই আছি, আমি তো মনে করি, আমি এই কথাটা প্রায়ই বলি, রাস্তায় বলি। আমাকে জামাত ইসলামের রাস্তায় ধরেছিল একদিন এই উত্তরায়। আমি বললাম, দেখ আমি মুক্তিযোদ্ধা, তোদের 10টাকে মেরে আমি বলবো। চলে গেছে। আমরা এখানে যতজন আছি, চলেন এখনই বেড়ে আমরা যে কোনো অবস্থাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ছোট করতে দেব না। এই অর্বাচীন ছাত্ররা কি বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয় বঙ্গবন্ধুকে বাদ দিয়ে লিখতে পারবে? বঙ্গবন্ধু শেখ মুজিব কি শেখ হাসিনার বাবা? সে আমাদের বাবা। ফজলুর রহমান ছাত্র জীবনে আমি বলি, এই বলা ঠিক হবে কিনা, ফজলুর রহমান বলছিল একবার যে শেখ হাসিনা বঙ্গবন্ধুর আত্মজা, আমরা হলাম তার সন্তান। কিসের সন্তান? আদর্শের সন্তান। বঙ্গবন্ধুর আমরা সন্তান, শেখ হাসিনা কিসের সন্তান? শেখ হাসিনা যা ইচ্ছে তাই করুক, কিন্তু বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা কে লিখতে পারবে? এই ছাত্রদের বলুন। আকাশ সাহেব প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি, উনি তো বললেন যে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যদি ইতিহাসটা লেখা যায়। আজকে বঙ্গবন্ধুকে এত অপমান করতেছে, আমরা চুপ করে আছি কেন? আমরা মুক্তিযুদ্ধ নাই। যখন শেখ হাসিনা আমাদের এই যে মুক্তিযুদ্ধের ফসল কি, আমরা যে মুক্তিযুদ্ধ করলাম আপনারা এটা বুঝেন? মুক্তিযুদ্ধের ফসল হলো আমাদের সংবিধান, 4 মূলনীতি। এই ডক্টর কামাল হোসেন এখানে বসে আছেন। 4 মূলনীতি হলো আমাদের মুক্তিযুদ্ধের ফসল। সে মুক্তিযুদ্ধের ফসলই নাই, তা আমি থেকে কি লাভটা হবে? আমি মুক্তিযোদ্ধা, আজকে বঙ্গবন্ধুকে এত অপমান করতেছে। মুক্তি 24 সাল নাকি দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এই শহরে বাচ্চারা যে এই কথাটা বলে, তখন আমাদের আত্মহত্যা করা উচিত। দ্বিতীয় মুক্তিযুদ্ধ কোথায়? আমাদের আত্মহত্যা করা উচিত। আমি ফজলুকে বলছিলাম যে আমি যাবো না, কারণ আমার বক্তৃতা করলে আমার হুঁশ থাকে না। এখন যে বেঁচে আছি, এই বেঁচে থাকাটাই উচিত না। হয় আত্মহত্যা করা উচিত, নয় মাঠে নামা উচিত। বঙ্গবন্ধু সম্পর্কে, বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে যদি আর একটা দ্বিতীয় কথা ওঠে, আমি বেরোবো, আপনারা শুনবেন। প্রফেসর ডাক্তার মাহমুদ বীর প্রতীক শহীদ হয়েছে, গাজী ছিলাম শহীদ হয়েছে, আমি বেরিয়ে পড়বো, আপনারা না বেরোতে পারেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মুক্তিযুদ্ধ। ডক্টর আব্দুল্লাহ মাহমুদ স্যারের বক্তব্য বিশ্লেষণ করা কিংবা বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার আসলে কিছু নাই। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন।
তিনি বলেছেন শেখ হাসিনা বঙ্গবন্ধুর আত্মজা অর্থাৎ কন্যা, কিন্তু আমরা তার আদর্শিক সন্তান। আপনি চিন্তা করেন, উনি কি প্রজ্ঞাবান না? উনি কি শিক্ষিত না? উনার কি মেধা নাই? উনার কি বিচক্ষণতা নাই? উনি কি অথর্ব মূর্খ? উনি কি অস্বাভাবিক মস্তিষ্কের অধিকারী? উনি তো বাস্তবিক জ্ঞান সম্পন্ন, বুধ সম্পন্ন একজন ব্যক্তি। উনি একজন ডক্টর, নিউরোসার্জন, সম্ভবত চট্টগ্রাম মেডিকেলে উনি আছেন এই মুহূর্তে। উনি যদি বিচক্ষণ একজন ব্যক্তি হয়ে উনি বঙ্গবন্ধুকে এত ভালোবাসেন, শ্রদ্ধা করেন, উনি তো মনে হয় না আওয়ামী লীগ থেকে তেমন একটা সুবিধাভোগী ছিলেন। অথচ বাংলাদেশের তথাকথিত অনেক শিক্ষিত ব্যক্তিদেরকে দেখি বঙ্গবন্ধুর উপর বিদ্বেষ ছড়াইতে, বঙ্গবন্ধুকে নিয়ে ঘৃণা করতে, বঙ্গবন্ধুর সম্পর্কে বাজে কটূক্তি করতে। ভাই, আমি আপনাদেরকে স্পষ্ট একটা কথা বলে দিই, বিএনপির মধ্যে যে মুক্তিযুদ্ধপন্থী যে মানুষগুলা রয়েছে, আছে, নাই বললে ভুল হবে, আছে, তারা কেউ আপনারা দেখবেন খেয়াল করে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ধরনের কটূক্তি করে না। আপনি রুমিন ফারহানাকে দিয়ে একটা উদাহরণ দেন, রুমিন ফারহানার একটা টক শো আপনারা দেখাইতে পারবেন যে বঙ্গবন্ধুকে একদম বিশ্রী ভাষায় সমালোচনা করেছে? হ্যাঁ, সে শেখ হাসিনার 15 বছরের শাসন নিয়ে সে যেহেতু ভিন্ন মতে বিরোধী দলের শক্তি, সে কথা বলবে, এটা গণতান্ত্রিক রাষ্ট্রে হবেই, সমালোচনা হবে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে সমালোচনা যেহেতু একটু বাজে ভাষায় করা হয়, উভয় দলের ক্ষেত্রে সেটা প্রযোজ্য, এবং সেই জায়গা থেকে রুমিন ফারহানা সমালোচনা করেছে। বাট 1 সেকেন্ডের জন্য আপনি দেখাইতে পারবেন বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছে? রুমিন ফারহানার বাবা অলি আহাদ ভাষা সৈনিক ছিলেন, উনিও তো, উনার রক্তেও তো ভাই 71-এর চেতনা আছে, উনার রক্তেও তো সেই চেতনা আছে যে চেতনা বঙ্গবন্ধুকে ধারণ করে, তো উনি তো কথা বলবে না। অনেক মুক্তিযোদ্ধাও আছে, ওই যে একটা কথা আছে, মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা থাকে না, রাজাকার হয়ে যায়। তো নতুন নব্য যে রাজাকার, এই রাজাকাররা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করবে, বিভিন্ন ধরনের কথা বলবে শুধুমাত্র তাদের ব্যক্তিগত সুবিধা লাভের আশায়। যেমনটা বর্তমান অন্তর্বর্তী সরকারের মুক্তিযোদ্ধা উপদেষ্টা ফারুকে আজম, সে বঙ্গবন্ধুকে মুজিব মুজিব বলে, অথচ এই বঙ্গবন্ধুর নেতৃত্বে সে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। বিএনপির নেতা ফজলুর রহমান, আমি ব্যক্তি ফজলুর রহমানকে শ্রদ্ধা করি, আমি 71-এর বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে শ্রদ্ধা করি, কিন্তু আমি বিএনপির ফজলুর রহমানকে শ্রদ্ধা করি না। কারণ বিএনপির আদর্শের সাথে মুক্তিযুদ্ধের আদর্শ সরাসরি সাংঘর্ষিক, কোনোভাবেই একীভূত করা সম্ভব না। আমি 71-এর কাদের সিদ্দিকীকে পছন্দ করি, ভালোবাসি, শ্রদ্ধা করি, বাট বর্তমান কাদের সিদ্দিকীকে আমি পছন্দ করব না এবং করি না। কারণ কোন মুক্তিযোদ্ধা যখন 71-এর গণহত্যাকারী জামায়াত ইসলামের প্রোগ্রামে গিয়ে সেখানে বসে তাদের সাথে খানাপিনা করে, আমি স্বাভাবিকভাবেই তাকে মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচনা করব না। এই দেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত। এই দেশে 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছে এই দেশের স্বাধীনতা অর্জন করতে গিয়ে। এই দেশের স্বাধীনতা অর্জন করার পেছনে লড়াই সংগ্রাম ছিল, গণতান্ত্রিক আন্দোলন ছিল, সেই ভাষা আন্দোলন থেকে শুরু হয়েছিল। প্রত্যেকটা আন্দোলনে, লড়াইয়ে, সংগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল। এত সহজে বাংলাদেশ আওয়ামী লীগকে আপনারা ছুঁড়ে ফেলে দেবেন, নিষিদ্ধ করে দেবেন, রাজনীতি করতে দেবেন না। আর আপনারা তথাকথিত সেই কোথাকার কোন মহাজন মুক্তিযুদ্ধের বিরোধিতা করবেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশে রাজনৈতিক বন্দোবস্ত করার চেষ্টা করবেন, তথাকথিত কয়েকজন বাস্টার ইউটিউবারকে নিয়ে, তথাকথিত প্রবাসী কয়েকজন বদমাইশ রাজাকারের বাচ্চা বিহারি সাংবাদিকদেরকে নিয়ে। এটা বাংলাদেশের মানুষ চেয়ে চেয়ে দেখবে। এ ধরনের চিন্তা আপনাদের মাথায়, মস্তিষ্কের মধ্যে প্রবেশ করে কিভাবে, আমি সেটাই আসলে চিন্তা করে পাই না। জয় হবেই, মুক্তিযুদ্ধ কখনো হারিয়ে যেতে পারে না। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগও আশা করি হারাবে না। ভালো থাকবেন, ধন্যবাদ।